मेरे प्यारे देशवासियों नमस्कार। আমার প্রিয় দেশবাসী নমস্কার। মনের কথার জন্য আমি আপনাদের পাঠানো সব চিঠি পেয়েছি। সোশ্যাল মিডিয়া আর নমো অ্যাপেও অনেক বার্তা পেয়েছি। আমি তার জন্য খুবই কৃতজ্ঞ। এই কর্মসূচিতে আমাদের সবার চেষ্টা থাকে যাতে পরস্পরের প্রেরণাদায়ক প্রচেষ্টাগুলি নিয়ে আলোচনা করা যায়। গণ আন্দোলন থেকে পরিবর্তনের কাহিনী গোটা দেশকে জানানো যায়। এই পর্বে আমি আজ আপনাদের সঙ্গে দেশের একটি এমন গণ আন্দোলন নিয়ে আলোচনা করতে চাই দেশের প্রত্যেক নাগরিকের জীবনে যার অত্যন্ত গুরুত্ব রয়েছে। কিন্তু তার আগে আমি আজকের প্রজন্মের তরুণদের কাছে 24-25 বছর বয়সী যুবক যুবতীদের একটি প্রশ্ন জিজ্ঞেস করতে চাই, আর প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা আমার প্রশ্নটা নিয়ে অবশ্যই ভাববেন। আপনারা কি জানেন যে আপনাদের বাবা মা যখন আপনাদের বয়সী ছিলেন তখন একবার তাদের জীবন থেকেও অধিকার ছিনিয়ে নেওয়া হয়েছিল? আপনারা হয়তো ভাবছেন যে এমনটি কিভাবে সম্ভব, এটা তো অসম্ভব। কিন্তু আমার নবীন বন্ধুগণ, আমাদের দেশে একবার এমনটা হয়েছিল। অনেক বছর আগে 1975-এর কথা। জুন মাসের এমন সময় ছিল যখন এমার্জেন্সি জারি করা হয়েছিল। এর মাধ্যমে দেশের নাগরিকদের সমস্ত অধিকার ছিনিয়ে নেওয়া হয়েছিল। তার মধ্যে একটি অধিকার সংবিধানের আর্টিকেল 21-এর মাধ্যমে সমস্ত ভারতবাসীর পাওয়া রাইট টু লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টিও ছিল। সেই সময়ে ভারতের গণতন্ত্রকে ধ্বংস করার চেষ্টা হয়েছিল। দেশের আদালতগুলি, প্রত্যেক সাংবিধানিক সংস্থা, প্রেস, সবার উপরে নিয়ন্ত্রণ চালু করা হয়েছিল। সেন্সরশিপে এই অবস্থা ছিল যে অনুমতি ছাড়া কোনো কিছুই ছাপা যেত না। আমার মনে আছে, তখনকার বিখ্যাত গায়ক কিশোর কুমারজি সরকারের প্রশংসা করতে অস্বীকার করায় তার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। রেডিওতে তার এন্ট্রি নিষিদ্ধ হয়েছিল। কিন্তু অনেক চেষ্টা, হাজার হাজার মানুষকে গ্রেফতার আর লক্ষ লক্ষ মানুষের উপর অত্যাচারের পরেও ভারতের জনগণের মনে গণতন্ত্রের প্রতি বিশ্বাস টলেনি, বিন্দু মাত্র টলেনি। আমাদের ভারতীয়দের মনে অনেক শতাব্দী ধরে যে গণতন্ত্রের শিষ্টাচার প্রবাহমান, যে গণতান্ত্রিক ভাবনা আমাদের শিরায় শিরায় রয়েছে, অবশেষে জয় তারই হয়েছে। ভারতের জনগণ গণতান্ত্রিক পদ্ধতিতেই এমার্জেন্সিকে হটিয়ে আবার গণতন্ত্র স্থাপন করেন। একনায়কতন্ত্রের মানসিকতাকে, একনায়কতন্ত্রের প্রবৃত্তিকে গণতান্ত্রিক পদ্ধতিতে পরাজিত করার এমন উদাহরণ গোটা বিশ্বে পাওয়া মুশকিল। এমার্জেন্সির সময়ে দেশবাসীর সংঘর্ষের সাক্ষী থাকার, শরিক হওয়ার সৌভাগ্য আমারও হয়েছিল গণতন্ত্রের একজন সৈনিক রূপে। আজ যখন দেশ তার স্বাধীনতার 75তম বর্ষের উৎসব পালন করছে, অমৃত মহোৎসব পালন করছে, তখন জরুরি অবস্থার সেই ভয়াবহ অবস্থার কথাও আমাদের কখনোই ভোলা উচিত নয়। আগামী প্রজন্মের মানুষদেরও ভোলা উচিত নয়। অমৃত মহোৎসব কয়েকশো বছরের দাসত্ব থেকে মুক্তির বিজয় গাথাই নয়, বরং স্বাধীনতা পরবর্তী 75 বছরের যাত্রাকেও যুক্ত করেছে। ইতিহাসের প্রত্যেক গুরুত্বপূর্ণ পর্যায় থেকে শিক্ষা নিয়ে আমরা এগিয়ে যাই। আমার প্রিয় দেশবাসী, আমাদের মধ্যে হয়তো এমন কেউ নেই যিনি তাঁর জীবনে আকাশ নিয়ে
কল্পনা করেননি। ছোটবেলাতেই সবাইকে আকাশের চাঁদ তারার গল্প আকর্ষণ করে। তরুণদের জন্য আকাশকে ছোঁয়া, স্বপ্নগুলিকে বাস্তবে রূপ দেওয়ার ক্রমপর্যায় শুরু হয়। আজ আমাদের ভারত যখন এত সব ক্ষেত্রে সাফল্যের আকাশ স্পর্শ করছে, তখন মহাকাশ বা অন্তরিক্ষই বা এর থেকে অস্পৃশ্য কিভাবে থাকতে পারে? বিগত কিছু সময়ে আমাদের দেশে স্পেস সেক্টরের সঙ্গে যুক্ত অনেক বড় কাজ হয়েছে। দেশের এই সাফল্যগুলির মধ্যে অন্যতম হল ইনস্পেস নামের এজেন্সি গঠন। এটি একটি এমন এজেন্সি যা স্পেস সেক্টরে ভারতের প্রাইভেট সেক্টরের জন্য নতুন সুযোগগুলিকে প্রমোট করছে। এর সূত্রপাতই আমাদের দেশের যুবকদের বিশেষ রূপে আকর্ষণ করছে। আমি অনেক তরুণের কাছ থেকে এই সম্পর্কিত বার্তাও পেয়েছি। কিছুদিন আগে যখন আমি ইনস্পেসের হেডকোয়ার্টার উদ্বোধনের জন্য গিয়েছিলাম, তখন আমি অনেক নবীন স্টার্টআপসের আইডিয়াস এবং উৎসাহ দেখেছি। আমি তাদের সঙ্গে অনেকক্ষণ ধরে কথাও বলেছি। আপনারাও যখন এগুলি সম্পর্কে জানবেন, তখন অবাক না হয়ে থাকতে পারবেন না। যেমন স্পেস স্টার্টআপসের সংখ্যা আর স্পিড, এই কথাই যদি ধরেন, আজ থেকে কয়েক বছর আগে পর্যন্ত আমাদের দেশে স্পেস সেক্টরে স্টার্টআপসগুলি সম্পর্কে কেউ ভাবতই না। আজ এগুলির সংখ্যা 100-রও বেশি। এইসব স্টার্টআপস এমন সব আইডিয়া নিয়ে কাজ করছে যেগুলির সম্পর্কে আগে হয় ভাবাই হতো না, অথবা প্রাইভেট সেক্টরের জন্য অসম্ভব বলে মনে করা হতো। উদাহরণস্বরূপ, চেন্নাই এবং হায়দ্রাবাদে দুটি স্টার্টআপস আছে, অগ্নিকুল এবং স্কাইরুট। এই স্টার্টআপস এমন লঞ্চ ভেহিকল বিকশিত করছে যা অন্তরিক্ষে ছোট পেলোডস নিয়ে যাবে। এর ফলে স্পেস লঞ্চিংয়ের খরচ অনেক কমে যাওয়ার সম্ভাবনা। তেমনি হায়দ্রাবাদের আরেকটি স্টার্টআপ ধ্রুব স্পেস স্যাটেলাইট ডিপ্লয়ার এবং স্যাটেলাইটসের জন্য হাই টেকনোলজি সোলার প্যানেলস নিয়ে কাজ করছে। আমি আরেকটি স্পেস স্টার্টআপ দিগন্তরার তনভীর আহমেদের সঙ্গেও দেখা করেছি, যিনি স্পেসের আবর্জনাকে মানচিত্রায়নের কাজ করছেন। আমি তাদের একটা চ্যালেঞ্জও দিয়েছি যে তাঁরা যেন এমন টেকনোলজি নিয়ে কাজ করেন যা দিয়ে স্পেসের আবর্জনার সমাধান বার করা যায়। দিগন্তরা এবং ধ্রুব স্পেস উভয়ই 30শে জুন তারিখে ইসরোর লঞ্চ ভেহিকেলের মাধ্যমে নিজেদের প্রথম লঞ্চ করতে যাচ্ছে। এভাবে বেঙ্গালুরুর একটা স্পেস স্টার্টআপ অ্যাস্ট্রোমের ফাউন্ডার নেহাও একটি আশ্চর্য আইডিয়া নিয়ে কাজ করছেন। এই স্টার্টআপ এমন ফ্ল্যাট অ্যান্টেনা বানাচ্ছে যা শুধু আকারেই ছোট হবে না, বরং এর কস্টও অনেক কম হবে। এই টেকনোলজির ডিমান্ড গোটা বিশ্বে বাড়তে পারে। বন্ধুরা, ইনস্পেসের কর্মসূচিতে আমি মেহসানার স্কুল স্টুডেন্ট তন্নি প্যাটেলের সঙ্গে দেখা করেছিলাম। সে একটি অত্যন্ত ছোট স্যাটেলাইট নিয়ে কাজ করছে, যা আগামী কয়েক মাসে স্পেসে লঞ্চ হতে চলেছে। তন্নি আমাকে গুজরাটিতে অনেক সরলভাবে নিজের কাজ সম্পর্কে বলেছিল। তন্নির মতোই দেশের প্রায় 750 স্কুল স্টুডেন্টস অমৃত মহোৎসবে এমনই 75টি স্যাটেলাইট নিয়ে কাজ করছে। আরও খুশির বিষয় হলো যে এদের মধ্যে অধিকাংশ স্টুডেন্টস দেশের ছোট ছোট শহরের ছেলে মেয়ে। বন্ধুগণ, এরা সেই তরুণ তরুণী যাদের মনে আজ থেকে কয়েক বছর আগে স্পেস সেক্টরের ছবি কোনো সিক্রেট মিশনের মতো বোধ হতো। কিন্তু দেশ স্পেস রিফর্মস করেছে, আর সেই নবীনরাই এখন নিজেদের স্যাটেলাইট লঞ্চ করছে।
যখন দেশের নবীনরা আকাশ ছুঁতে প্রস্তুত, তখন আমাদের দেশ কিভাবে পিছিয়ে থাকতে পারে? আমার প্রিয় দেশবাসী, মনের কথায় এখন এমন একটি বিষয় নিয়ে বলবো যা শুনে আপনাদের মন পুলকিত হবে, আর আপনারা প্রেরণাও পাবেন। সম্প্রতি আমাদের অলিম্পিক স্বর্ণপদক বিজেতা নীরজ চোপড়া আরেকবার সংবাদ শিরোনামে এসেছেন। অলিম্পিকের পরেও তিনি একের পর এক সাফল্যের নতুন নতুন রেকর্ড স্থাপন করছেন। ফিনল্যান্ডে নীরজ পাওো নুর্মি গেমসে রৌপ্য পদক জিতেছেন। তাই শুধু নয়, তিনি নিজের জ্যাভলিন থ্রোয়ের রেকর্ডকেও ভেঙেছেন। কোর্তন গেমসেও নীরজ আরেকবার স্বর্ণপদক জিতে দেশের গৌরব বাড়িয়েছেন। এই সোনা তিনি এমন পরিস্থিতিতে জিতেছেন যখন সেখানকার আবহাওয়াও খুব খারাপ ছিল। এই সাহস আজকের নবীনদের পরিচয়। স্টার্টআপস থেকে শুরু করে স্পোর্টস ওয়ার্ল্ড পর্যন্ত ভারতের নবীনরা নতুন নতুন রেকর্ড গড়ছেন। এই কিছুদিন আগেই আয়োজিত খেলো ইন্ডিয়া ইউথ গেমসেও আমাদের খেলোয়াড়রা অনেক রেকর্ড করেছেন। আপনাদের শুনে ভালো লাগবে যে এই খেলাগুলিতে প্রায় 12টি রেকর্ড ভেঙেছে। শুধু তাই নয়, 11টি রেকর্ডস মহিলা খেলোয়াড়রা গড়েছেন। মণিপুরের এম মার্টিনা দেবী একাই ওয়েট লিফটিংয়ে 8টি রেকর্ডস গড়েছেন। এভাবেই সঞ্জনা, সোনাক্ষী এবং ভাবনাও ভিন্ন ভিন্ন রেকর্ডস গড়েছেন। নিজের পরিশ্রম দিয়ে এই খেলোয়াড়রা প্রমাণ করেছেন যে আগামী সময়ে আন্তর্জাতিক ক্রীড়ায় ভারতের অংশগ্রহণ কতটা বাড়তে চলেছে। আমি এই সব খেলোয়াড়দের শুভেচ্ছাও জানাই আর ভবিষ্যতের জন্য শুভকামনাও জানাই। বন্ধুগণ, খেলো ইন্ডিয়া ইউথ গেমসের আরেকটি বিশেষত্ব রয়েছে। এবারেও এমন অনেক প্রতিভা উঠে এসেছে যারা খুব সাধারণ পরিবার থেকে এসেছেন। এই খেলোয়াড়রা তাদের জীবনে সংগ্রাম করেছেন আর সাফল্যের এই পর্যায়ে পৌঁছেছেন। তাদের সাফল্যে তাদের পরিবার আর বাবা মায়েরও বড় ভূমিকা রয়েছে। 70 কিলোমিটার সাইক্লিংয়ে সোনাজয়ী শ্রীনগরের আদিল আলতাফের পিতা দর্জির কাজ করেন, কিন্তু তার ছেলের স্বপ্নগুলি বাস্তবায়নে চেষ্টার কোনো ত্রুটি রাখেননি। আর আজ আদিল তার বাবা এবং গোটা জম্মু কাশ্মীরের মাথা গর্বে উঁচু করেছেন, ভারোত্তোলনে কুড়িয়েছেন। ঠিক তেমনই সাফল্য রোহতকের তনুও দেখিয়েছেন। তনুর বাবা রাজবীর সিং রোহতকের একটি স্কুলে বাস ড্রাইভার। তনু কুস্তিতে স্বর্ণ পদক জিতে নিজের এবং নিজের পরিবারের, তার বাবার স্বপ্নকে সার্থক করেছেন। বন্ধুরা, ক্রীড়া জগতে এখন ভারতীয় খেলোয়াড়দের প্রাধান্য তো বাড়ছেই, সঙ্গে সঙ্গে ভারতীয় খেলাধুলোর নতুন পরিচিতি তৈরি হচ্ছে। যেমন এইবার খেলো ইন্ডিয়া ইউথ গেমসে অলিম্পিকে স্বীকৃত ক্রীড়াগুলি ছাড়াও 5টি দেশি খেলা যুক্ত করা হয়েছে। এই 5টি হল গতকা, থাং তা, যোগাসন, কলরিয়াপট্টু এবং মল্লখম্ব। বন্ধুরা, ভারতে এমন একটি খেলার আন্তঃরাষ্ট্রীয় টুর্নামেন্ট হতে চলেছে যার জন্ম বহু শতাব্দী আগে আমাদের দেশেই হয়েছিল, আমাদের এই ভারতবর্ষেই শুরু হয়েছিল। এটি হল 28শে জুলাই থেকে শুরু দাবা অলিম্পিয়াড। এই বছর
দাবা অলিম্পিয়াডে 180টির বেশি দেশ অংশ নিচ্ছে। খেলা আর ফিটনেস নিয়ে আজ আমাদের যে আলোচনা হচ্ছে সেটি আরেকজনের নাম উল্লেখ না করলে সম্পূর্ণ হবে না। এই নামটি হলো তেলেঙ্গানার মাউন্টেনিয়ার পূর্ণা মালাবত। পূর্ণা 7 সামিটস চ্যালেঞ্জকে পূরণ করে সাফল্যের আরেকটি নিশান উড়িয়েছেন, অর্থাৎ বিশ্বের সবথেকে কঠিন আর উঁচু 7টি পাহাড়ে চড়ার চ্যালেঞ্জ। পূর্ণা নিজের চূড়ান্ত আত্মপ্রত্যয়ের সঙ্গে নর্থ আমেরিকার সবথেকে উঁচু শৃঙ্গ মাউন্ট দেনালি আরোহণ করে সমগ্র দেশকে গৌরবান্বিত করেছেন। পূর্ণা হল ভারতের সেই মেয়ে যে মাত্র 13 বছর বয়সে মাউন্ট এভারেস্ট জয় করে বিশেষ কীর্তি স্থাপন করে দেখিয়েছেন। বন্ধুরা, আজ যখন খেলার কথা বলছি তখন ভারতের সবচেয়ে বেশি প্রতিভাশালী ক্রিকেটারদের মধ্যে একজন মিতালি রাজের বিষয়ে আলোচনা করতে চাই। তিনি এই মাসেই ক্রিকেট থেকে অবসর নেওয়ার ঘোষণা করেছেন, যা অনেক ক্রিকেট প্রেমীকে বিমর্ষ করেছে। মিতালি কেবল একজন অসাধারণ ক্রিকেটারই ছিলেন না, বরং অনেক খেলোয়াড়ের অনুপ্রেরণা ছিলেন তিনি। আমি মিতালিকে তার ভবিষ্যৎ জীবনের জন্য অনেক অনেক শুভকামনা জানাই। আমরা প্রিয় দেশবাসী, আমরা মনের কথায় ওয়েস্ট টু ওয়েলথের সঙ্গে যুক্ত সফল প্রচেষ্টা নিয়ে আলোচনা করি। এমনই এক উদাহরণ আছে মিজোরামের রাজধানী আইজলে। আইজলের একটি সুন্দর নদী চিটে লুই, যেটি বহু বছরের উপেক্ষার কারণে নোংরা আর আবর্জনার স্তূপে বদলে গিয়েছিল। গত কয়েক বছর যাবৎ এই নদীকে বাঁচানোর প্রয়াস শুরু হয়েছিল। এজন্য স্থানীয় এজেন্সিগুলি, স্বেচ্ছাসেবী সংস্থা আর স্থানীয় মানুষ মিলে সেভ চিটে লুই অ্যাকশন প্ল্যানও শুরু করেছেন। নদী সাফাইয়ের অভিযান ওয়েস্ট থেকে ওয়েলথ ক্রিয়েশনের সুযোগ এনে দিয়েছে। বস্তুত এই নদীর পাড়ে বিপুল সংখ্যক প্লাস্টিক আর পলিথিনের আবর্জনা পড়েছিল। নদী বাঁচানোর কাজে যুক্ত একটি সংস্থা এই প্লাস্টিক থেকে সড়ক বানানোর সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ আবর্জনা নদী থেকে তোলা হলো, তা দিয়ে মিজোরামের একটি গ্রামে রাজ্যের প্রথম প্লাস্টিক রোড বানানো হলো। অর্থাৎ স্বচ্ছতাও আবার বিকাশও। বন্ধুরা, এমনই একটি প্রচেষ্টা পুদুচেরির যুবকরা নিজেদের স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে শুরু করেছে। পুদুচেরি সমুদ্রের তীরে অবস্থিত। ওখানে বিচেস আর সমুদ্রের সৌন্দর্য দেখার জন্য বিপুল সংখ্যায় মানুষ আসেন। কিন্তু পুদুচেরির সমুদ্রের তটভূমিতেও প্লাস্টিকের কারণে আবর্জনা বেড়ে যাচ্ছিল। এই কারণে নিজেদের সমুদ্র, বিচেস আর ইকোলজি বাঁচানোর জন্য এখানকার মানুষ রিসাইক্লিং ফর লাইফ অভিযান শুরু করেছেন। আজ পুদুচেরির কড়াইকলে প্রতিদিন 1000 কিলো আবর্জনা কালেক্ট করা হয় আর তার থেকে সেগ্রেগেট করা হয়। তার মধ্যে যেগুলি অর্গানিক আবর্জনা, তার থেকে সার বানানো হয়। বাকি অন্যান্য আবর্জনা আলাদা করে রিসাইকেল করা হয়ে থাকে। এই ধরনের প্রচেষ্টা প্রেরণাদায়ক তো বটেই, সিঙ্গল ইউজ প্লাস্টিকের বিরুদ্ধে ভারতের অভিযানকে গতি দেয়। বন্ধুরা, এই সময় যখন আমরা নিজেদের মধ্যে কথা বলছি, হিমাচল প্রদেশে এক অদ্ভুত সাইক্লিং র্যালি চলছে। আমি সেই বিষয়ে আপনাদের বলতে চাই।
স্বচ্ছতার বার্তা নিয়ে সাইকেল আরোহীদের একটি দল সিমলা থেকে মান্ডির পথে বেরিয়ে পড়েছে। পাহাড়ি পথে প্রায় 250 কিলোমিটারের এই দূরত্ব এই লোকেরা সাইকেল চালিয়ে সফর করবেন। এই দলে যেমন শিশুরাও আছে, তেমনি প্রবীণরাও আছেন। আমাদের পরিবেশ স্বচ্ছ থাকুক, আমাদের পাহাড়, নদীসমূহ, সমুদ্র স্বচ্ছ থাক, তাহলে স্বাস্থ্য ততটাই ভালো হতে থাকবে। আপনারা আমাকে এই ধরনের প্রচেষ্টার বিষয়ে অবশ্যই লিখে জানাবেন। আমার প্রিয় দেশবাসী, আমাদের দেশে বর্ষার এখন ক্রমাগত প্রসার হচ্ছে। অনেক রাজ্যে বৃষ্টি বাড়ছে। এই সময়টাই জল আর জল সংরক্ষণের জন্য বিশেষ প্রচেষ্টার সময়। আমাদের দেশে তো শতাব্দীর পর শতাব্দী এই দায়িত্ব সমাজই একসঙ্গে পালন করেছে। আপনাদের মনে থাকবে, মনের কথায় আমরা একবার স্টেপ ওয়েলস অর্থাৎ বাবরির ঐতিহ্য নিয়ে আলোচনা করেছিলাম। বাবরি বলে সেই সব বড় কুয়োকে যেখানে সিঁড়ি বেয়ে নেমে পৌঁছতে হয়। রাজস্থানের উদয়পুরে এমনই একটি শত শত বছরের প্রাচীন বাবরি আছে, সুলতান কি বাবরি। এটি রাও সুলতান সিং বানিয়েছিলেন, কিন্তু উপেক্ষার কারণে ধীরে ধীরে এই জায়গা জনশূন্য হতে থেকেছে আর ময়লা আবর্জনার স্তূপে পরিণত হয়ে গিয়েছিল। একদিন কিছু যুবক এমনি ঘুরতে ঘুরতে এই বাবরি পর্যন্ত চলে আসেন আর এর অবস্থা দেখে খুবই কষ্ট পান। সেই যুবকেরা সেদিনই সুলতান কি বাবরির চিত্র আর ভবিষ্যৎ পরিবর্তনের সিদ্ধান্ত নেন। তারাই মিশনের নাম দেন সুলতান সে সুরতান। আপনারা ভাবছেন যে এই সুরতান ব্যাপারটা কি? আসলে নিজেদের প্রচেষ্টায় এই যুবকরা কেবল বাবরির পুনরুদ্ধারই করেননি, সঙ্গীতের সুর আর তানের সঙ্গে তাকে জুড়ে দিয়েছেন। সুলতানের বাবরির সাফাইয়ের পরে, তাকে সাজানোর পরে সেখানে সুর আর সঙ্গীতের অনুষ্ঠান হয়। এই পরিবর্তনের এতটাই আলোচনা হয় যে বিদেশের অনেক মানুষও এটি দেখতে আসতে শুরু করেছেন। এই সফল প্রচেষ্টার সবথেকে বড় বিষয় হল, অভিযান শুরু করা যুবকেরা ছিল চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস। সংযোগের বিষয় হল, কিছুদিন পরেই 1 জুলাই হল চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস ডে। আমি সারা দেশের সিএদের আগাম অভিনন্দন জানাচ্ছি। আমরা আমাদের জলস্রোতগুলিকে সঙ্গীত আর অন্যান্য সামাজিক কাজকর্মের সঙ্গে জুড়ে তাদের প্রতি এই রকম সচেতনতার ভাবনার জন্ম দিতে পারি। জল সংরক্ষণ মানে তো আসলে জীবন সংরক্ষণ। আপনারা দেখে থাকবেন, আজকাল কতই না নদী মহোৎসব হওয়া শুরু হয়েছে। আপনাদের শহরগুলিতেও এই রকমের যেসব জলস্রোত আছে, সেখানেও কিছু না কিছু অনুষ্ঠান অবশ্যই করুন। আমার প্রিয় দেশবাসী, আমাদের উপনিষদগুলির একটি জীবন মন্ত্র আছে, চড়ৈবেতি চড়ৈবেতি চড়ৈবেতি। আপনারাও এই মন্ত্র নিশ্চয়ই শুনেছেন। এর অর্থ হল চলতে থাকো চলতে থাকো। এই মন্ত্র আমাদের দেশে এতটাই জনপ্রিয় এই কারণে যে সর্বদা চলতে থাকা, গতিশীল থাকা, এগুলি আমাদের স্বভাবের অংশ। একটি দেশ হিসেবে আমরা হাজার বছরের বিকাশ যাত্রা করতে করতে এই পর্যন্ত এসে পৌঁছেছি। একটি সমাজ হিসেবে আমরা সর্বদা নতুন ভাবনা, নতুন পরিবর্তনকে স্বীকার করে এগিয়ে চলতে থেকেছি। এর পেছনে সাংস্কৃতিক গতিশীলতা আর যাত্রাগুলির অনেক বড় ভূমিকা রয়েছে। এই কারণে আমাদের ঋষিরা, মুনিরা তীর্থযাত্রার মতো ধার্মিক দায়িত্ব আমাদের উপর দিয়েছেন।
আলাদা আলাদা তীর্থযাত্রায় তো সবাই যাই। আপনারা দেখেছেন যে এইবার চারধাম যাত্রায় কিভাবে বিপুল সংখ্যায় ভক্তরা যোগ দিয়েছিলেন। আমাদের দেশে সময়ে সময়ে আলাদা আলাদা দেবযাত্রা বার হয়। আর কিছুদিনের মধ্যেই ১ জুলাই ভগবান জগন্নাথের বিখ্যাত যাত্রা শুরু হতে চলেছে। ওড়িশায় পুরীর যাত্রার সঙ্গে তো প্রত্যেক দেশবাসী পরিচিত। মানুষের চেষ্টা থাকে এই সুযোগে পুরী যাওয়ার সৌভাগ্য হোক। এছাড়া অন্যান্য রাজ্যেও জগন্নাথের যাত্রা খুব ধুমধামের সঙ্গে পালিত হয়। ভগবান জগন্নাথের যাত্রা আষাঢ় মাসের দ্বিতীয়া থেকে শুরু হয়। আমাদের গ্রন্থে আষাঢ়স্য দ্বিতীয়া দিবসে রথযাত্রা এইরকম সংস্কৃত শ্লোকের বর্ণনা পাওয়া যায়। গুজরাটের আহমেদাবাদেও প্রতি বছর আষাঢ়ের দ্বিতীয়া থেকে রথ চলে। আমি গুজরাটে ছিলাম, তাই আমার প্রতি বছর এই যাত্রার সেবা করার সৌভাগ্য হয়েছে। আষাঢ় দ্বিতীয়া, যাকে আষাঢ়ী বীজ বলা হয়, সেই দিন থেকেই কচ্ছে নববর্ষ শুরু হয়। আমি কচ্ছের সব ভাই বোনকে নববর্ষের শুভ কামনা জানাচ্ছি। আমার জন্য এই কারণেও এই দিনটি বিশেষ গুরুত্বের। আমার মনে আছে আষাঢ় দ্বিতীয়ার একদিন আগে, অর্থাৎ আষাঢ়ের ১ তারিখে আমরা গুজরাটে সংস্কৃত উৎসব শুরু করেছিলাম, যাতে সংস্কৃত ভাষায় গান বাজনা আর সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এই অনুষ্ঠানের নাম আষাঢ়স্য প্রথম দিবসে। উৎসবের এই বিশেষ নাম দেওয়ার পিছনেও একটি কারণ আছে। বস্তুত সংস্কৃতের মহান কবি কালিদাস আষাঢ় মাসে বর্ষার আগমনে মেঘদূতম লিখেছিলেন। মেঘদূতমে একটি শ্লোক আছে, আষাঢ়স্য প্রথম দিবসে মেঘমাশ্লিষ্ট সানুম, অর্থাৎ আষাঢ়ের প্রথম দিনে পর্বত শিখরকে জড়িয়ে মেঘ, এই শ্লোক এই অনুষ্ঠান আয়োজনের ভিত্তি হয়ে গিয়েছিল। বন্ধুরা, আহমেদাবাদ হোক বা পুরী, ভগবান জগন্নাথ তাঁর এই যাত্রার মাধ্যমে আমাদের কিছু গভীর মানবিক বার্তা দেন। ভগবান জগন্নাথ জগতের প্রভু তো বটেই, কিন্তু তাঁর যাত্রায় গরিব বঞ্চিতদের বিশেষ অংশগ্রহণ থাকে। ভগবানও সমাজের প্রত্যেক বর্ণের আর ব্যক্তির সঙ্গে চলেন। এমনই আমাদের দেশের যতগুলি যাত্রা হয়, সবগুলিতে গরিব আমির, উঁচু নিচু এমন ভেদভাব লক্ষ্য করা যায় না। সবার উপরে, সমস্ত ভেদভাবের উপরে উঠে এই যাত্রাগুলি হয়। এই যেমন মহারাষ্ট্রের পন্ধারপুরের যাত্রার বিষয়ে আপনারা শুনেছেন নিশ্চয়ই। পন্ধারপুর যাত্রায় কেউ বড়ও নয়, কেউ ছোটও নয়, সবাই ওয়ারকারি সম্প্রদায়ের, ভগবান বিঠ্ঠলের সেবক। এখনও 4 দিন বাকি। 30শে জুন থেকে অমরনাথ যাত্রা শুরু হতে চলেছে। সমগ্র দেশ থেকে ভক্তরা অমরনাথ যাত্রার জন্য জম্মু কাশ্মীর পৌঁছচ্ছেন। জম্মু কাশ্মীরের স্থানীয় মানুষ ততটাই শ্রদ্ধার সঙ্গে এই যাত্রার দায়ভার পালন করেন আর তীর্থযাত্রীদের সহযোগিতা করেন। বন্ধুরা, দক্ষিণে একই মহত্ব শবরীমালা যাত্রার। শবরীমালার পাহাড়ের উপরে ভগবান আয়াপ্পার দর্শন করতে এই যাত্রা তখন থেকে শুরু হয়েছে, যখন এই রাস্তা সম্পূর্ণ জঙ্গলাকীর্ণ ছিল। আজও মানুষ যখন এই সব যাত্রায় যান, তখন এই সব ধর্মীয় অনুষ্ঠানগুলি নিয়ে, থাকার ব্যবস্থা নিয়ে গরিবদের জন্য কতই না সুযোগ তৈরি হয়। অর্থাৎ
এই যাত্রাগুলি প্রত্যক্ষভাবে আমাদের এই গরিবদের সেবার সুযোগ দেয়, আর সেগুলি গরিবদের জন্য উপকারীও হয়। এই জন্যই তো দেশে এখন আধ্যাত্মিক যাত্রাগুলিতে ভক্তদের জন্য সুবিধা বাড়াতে এত কিছু প্রয়াস করা হচ্ছে। আপনারাও এমন কোনো যাত্রায় যদি যান, তখন আধ্যাত্মের সঙ্গে সঙ্গে এক ভারত শ্রেষ্ঠ ভারতের দর্শন পাবেন। আমার প্রিয় দেশবাসী, প্রত্যেকবারের মতো মনের কথার মাধ্যমে আপনাদের সবার সঙ্গে এক সুন্দর অভিজ্ঞতা আমার হচ্ছে। আমরা এখানে দেশবাসীদের অভিজ্ঞতা এবং উপলব্ধি নিয়ে চর্চা করে থাকি। এসবের মধ্যেও করোনার বিরুদ্ধে সাবধানতাকে মনে রাখতে হবে। অবশ্য সন্তোষের বিষয় যে আজ দেশের কাছে ভ্যাকসিনের ব্যাপক সুরক্ষা কবচ জমা আছে। আমরা 200 কোটি ভ্যাকসিন ডোজের কাছে পৌঁছে গিয়েছি। দেশে দ্রুত প্রিকশন ডোজও দেওয়া হচ্ছে। আপনাদের যদি সেকেন্ড ডোজের পর প্রিকশন ডোজের সময় হয়ে গিয়ে থাকে, তাহলে তৃতীয় ডোজ অবশ্যই নিন। আপনাদের পরিবারের লোকেদের, বিশেষত প্রবীণদের প্রিকশন ডোজ নেওয়ান। আমাদের হাত পরিষ্কার রাখা আর মাস্কের মতো জরুরি সাবধানতা রক্ষা করতেই হবে। আমাদের বর্ষার মরশুমের সঙ্গে সঙ্গেই আশেপাশের আবর্জনা থেকে হতে পারে এমন রোগের সম্পর্কেও সচেতন থাকতে হবে। আপনারা সবাই সজাগ থাকুন, সুস্থ থাকুন আর এমনই উদ্যমে এগিয়ে চলুন। আগামী মাসে আমরা ফের একবার মিলিত হব। ততক্ষণের জন্য অনেক অনেক ধন্যবাদ। নমস্কার। तब तक के लिए बहुत बहुत धन्यवाद। नमस्कार।